হ্যালো এভরিবডি, প্রথমত ক্লাস 11-এর সমস্ত স্টুডেন্টকে সুপনিটস ক্লাসেসের তরফ থেকে স্বাগতম, ওয়েলকাম। সো আজকে আমরা আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রির ফার্স্ট লেসন শুরু করতে চলেছি। যারা যারা অলরেডি তোমরা ওরিয়েন্টেশন সেশনটা দেখে নিয়েছো তারা অলরেডি জানো যে আমরা কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথস এই তিনটে সাবজেক্টেই, ইভেন বায়োলজিতেও হবে, সো এই চারটে সাবজেক্টেই আমরা কিন্তু কি করছি, আমরা দুটো দুটো করে চ্যাপ্টার প্যারালালি এগোচ্ছি। দ্যাট ইজ দ্য ওয়ে অফ প্রিপারেশন যেটা আমরা বরাবর করে এসেছি এবং সেটাই আমাদের প্লাস পয়েন্ট এবং সেই অনুযায়ী আমরা এবছরও চলবো। সো নাথিং চেঞ্জেস। নাও অর্গ্যানিক কেমিস্ট্রি যখন আমরা শুরু করতে চলেছি, ডেফিনেটলি তোমরা ফিজিক্যাল কেমিস্ট্রি একটা চ্যাপ্টার এখন করছো যেটার নাম হলো সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, সাথে সাথে অর্গ্যানিক কেমিস্ট্রি শুরু করছি। আচ্ছা, আগে অর্গ্যানিক কেমিস্ট্রি সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিয়ে দিই। অর্গ্যানিক কেমিস্ট্রিকে মোর অর লেস বলা যেতে পারে, যদিও এর সাথে আরও এলিমেন্টও জড়িয়ে আছে, বাট ইটস দ্য কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। ঠিক আছে, কার্বনের যে বিভিন্ন কম্পাউন্ড হয় তার কেমিস্ট্রিকে বেসিক্যালি আমরা অর্গ্যানিক কেমিস্ট্রি বলি। ঠিক আছে, প্রথমত জিনিসগুলোকে কমপ্লিকেটেড করবে না। ঠিক আছে, প্রথম প্রবলেম হলো আমরা কি করি, যখন যে কোনো সাবজেক্টের প্রথম কিছু পড়ি জিনিসগুলোকে কমপ্লিকেটেড করতে চাই। তো শুরু করার আগে এই জিনিসটা বলে দিই, অর্গ্যানিক কেমিস্ট্রি ইজ মাচ ভাস্ট। যেটা তোমরা ক্লাস 10-এ ছোট্ট চ্যাপ্টার দেখে এসো অর্গ্যানিক কেমিস্ট্রি, তার থেকে অনেক বেশি ভাস্ট। অ্যাপ্রক্সিমেটলি 40% অফ দ্য কোশ্চেন অর্গ্যানিক কেমিস্ট্রি থেকে আসবে। সো ইট ইজ এ বিগ চাঙ্ক, অনেকটা বড় চাঙ্ক, অর্থাৎ আমাদের খুব মন দিয়ে করতে হবে এবং কোনো জিনিস ছাড়া যাবে না, সব কিছু ঠিক করে করতে হবে। কোনো জিনিস ছাড়া যাবে না মানে এইটা আমি বলতে চাইছি না যে তোমাকে সব কিছু করতে হবে, না। কারণ কি, আমাদের ক্লাস 11-12-এ অর্গ্যানিক কেমিস্ট্রির সিলেবাসটা একটা গণ্ডির মধ্যে বাঁধা আছে। আমি সেই গণ্ডির বাইরে খুব একটা বেরোনো পছন্দ করি না। কেন করি না তার কারণটা হলো ইট ইজ ভাস্ট, ভেরি সিম্পল। এতটাই ভাস্ট যে তুমি এটা কোনোদিনই কমপ্লিট করতে পারবে না। ঠিক আছে, তাই জন্যই বিভিন্ন বোর্ডস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশান, কেমিস্ট্রি হোক, ফিজিক্স হোক, ম্যাথস হোক, বায়োলজি হোক, আমাদের জন্য একটা সিলেবাস বেঁধে দিয়েছে। আমরা সেই সিলেবাস অনুযায়ী যদি কাজ করি তাহলে কিন্তু ব্যাপারটা অনেক ইজি হয়ে যায়। প্রবলেম আজকের দিনে যেটা দাঁড়ায় সেটা হলো এই যে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ রিসোর্সেস, এবং প্রতিটা মানুষ তার নিজের জায়গাটা দেখাতে চাইছে, সবাই, আমিও দেখাতে চাইছি ডেফিনেটলি অ্যাজ এ টিচার, যে আমি এই জানি, আমি ওই জানি। এই করতে গিয়ে অনেক সময় আমরা ইঞ্জেকশান দিয়ে ওষুধের বদলে হয়তো একটু বিষ মিশিয়ে দিচ্ছি, মানে যেটা দরকার নেই সেটা খাইয়ে দিচ্ছি। কিন্তু মনে রাখবে তোমার মাথাটা কিন্তু এইটুকু। অর্থাৎ এই 2 বছরে অলরেডি অনেক ভাস্ট সিলেবাস, তার মধ্যে ফরেন পার্টিকেল ঢুকিও না। যেটুকু দরকার সেটুকু করো, সেটুকু ভালো করে করো, যেটুকু করছো সেটুকু বুঝে করো, সেটুকু ইনডেপথে যাও। ফ্যাক্ট আর নলেজ বাড়িয়ে কোনো লাভ হবে না। কম্পিটিটিভ এক্সামিনেশানে হোক কিংবা বোর্ড এক্সামিনেশানে হোক, ফ্যাক্ট বা নলেজ বাড়িয়ে কিন্তু কোনো লাভ হবে না। তুমি সায়েন্স নিয়ে পড়াশুনো করছো, তার মানে তোমাকে ইনডেপথ জিনিসগুলো বুঝে করতে হবে। ঠিক আছে, এটা তোমার ধ্যান ধারণা হওয়া উচিত, এটা তোমার অ্যাপ্রোচ হওয়া উচিত। তো ঠিক সেইভাবেই আমরা অর্গ্যানিক কেমিস্ট্রিকে নিয়ে খুব সুন্দরভাবে আজকে আমরা শুরু করতে চলেছি। সো লেট আস স্টার্ট আওয়ার অর্গ্যানিক কেমিস্ট্রি। সো প্রথমে অর্গ্যানিক কেমিস্ট্রি বলতে আমরা যেটা বলতে চাইছি সেটা হলো অর্গ্যানিক কেমিস্ট্রি হলো বেসিক্যালি কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। দেখো, লিখবে আমার সাথে, হ্যাঁ, কেমিস্ট্রি অফ কার্বন কম্পাউন্ডস। এবার এই যে কার্বন কম্পাউন্ডস হচ্ছে, এদের মধ্যে প্রচুর নাম্বার অফ কম্পাউন্ডস, প্রচুর, এতটাই হিউজ। আজকের দিনে আমাদের অর্গ্যানিক কেমিস্ট্রি বলে একটা ব্রাঞ্চ রয়েছে, রাইট? কেমিস্ট্রির মধ্যে একটা ব্রাঞ্চ হয়েছে যেটা অর্গ্যানিক কেমিস্ট্রি। এতটাই হিউজ নাম্বার অফ কম্পাউন্ডস, ঠিক আছে? আর এত তার অ্যাপ্লিকেশনস যে ইট হ্যাজ ইমেন্স ইম্পর্টেন্স ইন টার্মস অফ ইকোনমি অফ এনি কান্ট্রি। যে কোনো দেশের ইকোনমিকে হিলিয়ে দেওয়ার জন্য এই একটা সাবজেক্টই কাফি, এনাফ। ঠিক আছে, পেট্রোকেমিক্যালস, ফার্মাসিউটিক্যালস, দুটো বড় বড় ইন্ডাস্ট্রির নাম বলছি। তোমরা পেট্রোকেমিক্যালস শুনেছো, ফার্মাসিউটিক্যাল শুনেছো, দুটোই বিশাল বড় ইন্ডাস্ট্রি ডিপেন্ডেন্ট অন দিস কেমিস্ট্রি, দ্যাট ইজ অর্গ্যানিক কেমিস্ট্রি। ঠিক আছে, সো এই কার্বন কম্পাউন্ড নিয়ে যখন স্টাডি করবো আমরা, তার আগে আমাদের কার্বন সম্বন্ধে একটু জেনে নেওয়া দরকার, তাই তো? সো কার্বন সম্বন্ধে আমরা কি জানবো? সো কার্বন সম্বন্ধে বেসিক্যালি আমরা যে কিছু জানি না তা না, আমরা জানি কার্বনের কটা ইলেকট্রন থাকে। কার্বনের 6টা ইলেকট্রন থাকে। কার্বনের 6টা ইলেকট্রন থাকে এবং তার কনফিগারেশন হয় 2,4। কনফিগারেশন কি হয়?
2,4। কার্বনের থাকে 6টা ইলেকট্রন, কনফিগারেশন হয় 2,4। মানে কার্বনের লাস্ট অরবিট যেটাকে আমরা ভ্যালেন্স শেল বলে থাকি সেটাতে 4টে ইলেকট্রন থাকে। কার্বনের লাস্ট অরবিট যেটাকে আমরা ভ্যালেন্স শেল বলে থাকি সেটাতে 4টে ইলেকট্রন থাকে, যেটা আমরা ক্লাস 10-এ এইভাবে দেখিয়ে থাকতাম, রাইট। এবং এই 4টে ইলেকট্রন থেকে কার্বন চেষ্টা করে অক্টেট ফর্ম করতে, এরকম, তাই তো? অক্টেট ফর্ম করার চেষ্টা করে, তাই তো? কার্বন কি ফর্ম করার চেষ্টা করে? অক্টেট ফর্ম করার চেষ্টা করে। আর এটার জন্য কার্বনের দরকার হয় আরও 4টে ইলেকট্রন। কার্বন যেহেতু নন মেটাল, কার্বন কি করে? কার্বন এই কাজটা, মানে 4টে ইলেকট্রন থেকে লাস্ট অরবিটে 8টা ইলেকট্রনে যাওয়ার পথে কার্বন আন্ডারগোজ কোভ্যালেন্ট বন্ডিং। কার্বন কি করে? কোভ্যালেন্ট বন্ডিং আন্ডারগো করে। কোভ্যালেন্ট বন্ডিং সম্বন্ধে আশা করি সবার আইডিয়া আছে, যাদের আইডিয়া নেই তাদের আমি বলে দেবো। কোভ্যালেন্ট বন্ডিং মানে হচ্ছে হলো শেয়ারিং অফ ইলেকট্রনস। শেয়ারিং অফ ইলেকট্রনস, কোভ্যালেন্ট বন্ডিং মানে শেয়ারিং অফ ইলেকট্রনস। লিখে নিয়েছো সবাই? সো একটা জাস্ট এক্সাম্পল নিই কোভ্যালেন্ট বন্ডিং সম্বন্ধে, ঠিক আছে? সো দেখো, ধরো কার্বনের আছে কটা ইলেকট্রন লাস্ট অরবিটে? তুমি বলবে স্যার 4টে আছে। সো 4টে ড্র করে দিলাম এখানে, 4টে ইলেকট্রন। এই কার্বনের সাথে একটা করে যদি হাইড্রোজেন চলে আসে, হাইড্রোজেনে কটা থাকে? একটা করে ইলেকট্রন থাকে। দেখো আমি একদম বেসিক থেকে চালু করছি, যাতে তোমাদের কারো যদি কোনো কিছু মিসিংও থাকে ক্লাস 10-এ তাহলে খুব একটা কোনো অসুবিধা হবে না, ঠিক আছে? একদম বেসিক থেকেই পড়াবো, ঠিক আছে? সো তারপরে কি করে? হাইড্রোজেনের চাই ডুপ্লেট, কার্বনের চাই অক্টেট, তাই তো? হাইড্রোজেনের চাই ডুপ্লেট, কার্বনের চাই অক্টেট। সো এই দুটো করে ইলেকট্রন যদি শেয়ার করে সবাই, মানে দুজন করে, তাহলে কি হবে? তাহলে কার্বন এখানে হাইড্রোজেন শেয়ার হয়ে গেল। হাইড্রোজেন দেখো কি হচ্ছে? ডুপ্লেট পেয়ে গেল। হাইড্রোজেন কি পেয়ে গেল? ডুপ্লেট পেয়ে গেল। আর কার্বন নিজের অক্টেট পেয়ে গেল। তাহলে কার্বন স্টেবল হয়ে গেল, হাইড্রোজেনও স্টেবল হয়ে গেল। এই থেকে আমরা বেসিক যে আইডিয়াটা পাই সেটা কি? যে কার্বন ইজ টেট্রাভ্যালেন্ট। কার্বন কি? কার্বন কি? কার্বন হলো টেট্রাভ্যালেন্ট। দেখেছো? কার্বন টেট্রাভ্যালেন্ট। কার্বনের 4টে হাত, আর এটার উপরে অর্গানিক কেমিস্ট্রি পুরো দাঁড়িয়ে আছে। কার্বন ইজ টেট্রাভ্যালেন্ট, ঠিক আছে? মাথায় থাকবে সবার। আমরা এগোতে পারি তাহলে আমাদের নেক্সট পেজে, রাইট? এই টেট্রাভ্যালেন্ট হওয়ার জন্য কার্বন কি করতে পারে? এই টেট্রাভ্যালেন্ট হওয়ার জন্য কার্বন আরও অনেক কার্বনের সাথে এরকম চেন বানাতে পারে, রাইট? কি বানাতে পারে? চেনস বানাতে পারে। শুধু কি চেনস বানাতে পারে না, এছাড়াও কার্বন এরকম রিং বানাতে পারে। কেন এরকম বানাতে পারে? কেন? আসছি। কার্বন এরকম কি বানাতে পারে? রিংস বানাতে পারে। আর এই চেন বানানো অথবা রিং বানানোর ক্ষমতা নিজের এলিমেন্টের সঙ্গে, এটাকে বলে কি? বলে এটাকে সেলফ লিঙ্কিং। কেন? একই ধরনের এলিমেন্টের মধ্যে বন্ডিং হচ্ছে, এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সেলফ লিঙ্কিং। এটাকে আমরা বলবো সেলফ লিঙ্কিং। সো এই সেলফ লিঙ্কিং, অথবা এটার আরেকটা নাম আছে, একদম কারেক্ট, তোমরা ঠিক ধরেছো, এটার আরেকটা নাম হলো ক্যাটিনেশন। প্রশ্ন দাঁড়াচ্ছে, তাহলে কার্বনই এরকম সেলফ লিঙ্কিং অথবা ক্যাটিনেশন কেন করে? আর অন্য কেউ করতে পারে। 4টে ভ্যালেন্সি থাকলেই কি এরকম হবে? কেন কম ভ্যালেন্সি থাকলে হতে পারে না? অবশ্যই হতে পারে। কার্বন আর কার্বনের সবথেকে বড় যেটা তুমি প্লাস পয়েন্ট পাওয়া যায় সেটা হলো কার্বন যে কোভ্যালেন্ট বন্ডটা, এই যে বন্ডটা, দিস ইজ ভেরি স্ট্রং। এটা কি হয়? স্ট্রং কোভ্যালেন্ট বন্ড হয়। আর এটা যেহেতু স্ট্রং কোভ্যালেন্ট বন্ড হয়, তোমরা বন্ডিংয়ে এটা পড়বে কেন স্ট্রং হয় অ্যান্ড অল এভরিথিং তোমরা বুঝতে পারবে। আমি একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদের। যদি কোনো বন্ড ছোট হয়, তাহলে সেটা কিন্তু স্ট্রং হবে। যদি কোনো বন্ড বড় হয় তাহলে সেটা কিন্তু উইক হবে। ধরো এই পেনটা আমি চাইলে এক্ষুনি ভেঙে দিতে পারি আরামসে, ঠিক আছে? তুমিও জানো আমি পারবো, এবং তুমি জানো যে তোমরাও পারবে, ঠিক আছে? কিন্তু
ধরো দিস ইজ কোয়াইট হেভি এই পেনটা, ঠিক আছে, বাট এটা দিস ইজ প্লাস্টিক, বাট আমি চাইলেও এটাকে ভাঙতে পারবো না, বিলিভ মি, আমি পারছি না ভাঙতে, ঠিক আছে। তুমি চেষ্টা করে দেখতে পারো, তুমি যখন আসবে আমার কাছে আমি ডেফিনেটলি এটা একবার তোমাকে দেবো। এটা কিছুই না, এটা একটা পেনের ক্যাপ, ঠিক আছে, গোল্ডেক্স পেনের ক্যাপ, ঠিক আছে। সো এই ক্যাপটাকে তুমি চাইলেও ভাঙতে পারবে না, কেন? বিকজ এটা ছোট, ছোট হওয়াটা খুব দরকার। তাহলে কি সব ছোটো বন্ড ভাঙবে না? না, এরকম নয়, অনেক ছোটো বন্ড ভেঙেও যায়, সেটা নয়, বাট কার্বনের বন্ডটা ভাঙছে না। কেন ভাঙছে না? আরও অনেকগুলো কারণ আছে। এর মধ্যে আর একটা জিনিস লুকিয়ে আছে যেটাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে। কার্বনের একটা ইন্টারমিডিয়েট ইলেকট্রোনেগেটিভিটি আছে, তার মানে কার্বন ইলেকট্রোনেগেটিভিটি খুব একটা বেশিও না, আবার খুব একটা কমও না, মাঝামাঝি একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে। সো যারা ইলেকট্রোনেগেটিভিটি পড়োনি, ঠিক আছে, অনেকে আছে ইলেকট্রোনেগেটিভিটি পড়োনি, তারা ডেফিনেটলি পিরিয়ডিক টেবিলে ইলেকট্রোনেগেটিভিটি পড়বে, তারপরে এটাকে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আপাতত আমরা জানবো কার্বন উইল বি হ্যাভিং স্ট্রং কোভ্যালেন্ট বন্ড, কার্বন উইল বি হ্যাভিং স্ট্রং কোভ্যালেন্ট বন্ড, ঠিক আছে। সো এই স্ট্রং কোভ্যালেন্ট বন্ডের জন্যই এরা কি করে? ক্যাটিনেশন শো করে। আর কোনো এলিমেন্ট আছে যারা ক্যাটিনেশন করে? হ্যাঁ, আরও বেশ কিছু এলিমেন্ট আছে যারা ক্যাটিনেশন শো করে, লাইক ধরো ফসফরাস ক্যাটিনেশন শো করে, সালফার ক্যাটিনেশন শো করে, ঠিক আছে, এরা কি করে? ক্যাটিনেশন শো করে। বাট কার্বনের মতো এত ভালো ক্যাটিনেশন শো করে না। ফসফরাস কিন্তু দেখো, ফসফরাস যদি দেখো, ফসফরাস থার্ড পিরিয়ডে আছে, ফসফরাসের অ্যাটমিক নাম্বার কত? 15, তাহলে 2,8,5, ফসফরাস একটু বড় হয় কার্বনের থেকে, ঠিক আছে। সালফার 2,8,6 একটু বড় হয় কার্বনের থেকে, ঠিক আছে। এরা করতে পারে, বাট এত ভালো, এত স্ট্রং কোভ্যালেন্ট বন্ড করতে পারবে না। কোভ্যালেন্ট বন্ড ছোটরা করতে পারে, কেন ছোটরা? মানে ভালো স্ট্রং কোভ্যালেন্ট বন্ড কেন করতে পারবে? তার কারণটা দেখো, তার কারণটা হচ্ছিল যদি আমার দুটো অ্যাটম যদি ছোট হয়, তাহলে তার মাঝখানে যে বন্ডের যে লেন্থটা ওটাও কিন্তু ছোট হবে, ঠিক আছে। দুটো অ্যাটম যদি ছোট হয়, তার মাঝখানে যে বন্ডের লেন্থটা ওটাও ছোট হবে, ঠিক আছে। সো এগুলো সব তোমরা বন্ডিংয়ে গিয়ে পড়বে। তো কিছু কিছু জিনিস বন্ডিংয়ের ডাইরেক্টলি অর্গানিক কেমিস্ট্রিতে কাজে লাগে। সো টাইম টু টাইম আমি এখানেও বলতে থাকবো, আবার বন্ডিংয়ে যখন আমরা পড়বো তখন ওটা কভার হবে আরও ডেপথে, ঠিক আছে। সো এরাও কিন্তু ক্যাটিনেশন দেখায়, ঠিক আছে, এরাও ক্যাটিনেশন দেখায়, ঠিক আছে, বাট অতটা না, অতটা প্রোনাউন্স না, নাহলে আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রির মতো ফসফরাসের আর একটা ব্রাঞ্চ খুলে যেত, ঠিক আছে। যেরকম ব্রাঞ্চ খুলে দিয়েছে কার্বন, নিজের দোকান খুলে দিয়েছে কার্বন পুরো একটা, সেরকম ফসফরাস নিজের একটা দোকান খুলতো, সালফার নিজের একটা দোকান খুলতো, তো সেরকম কিছু হয়নি। সো থ্যাংক গড সেরকম কিছু হয়নি, নাহলে আজকে সিলেবাস আরও অনেক বড় হয়ে যেত কেমিস্ট্রি, ঠিক আছে। সো আই উইল বি ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ফসফরাস অ্যান্ড সালফার ফর নট শোয়িং দেয়ার ফুল পাওয়ার। আচ্ছা, যাই হোক, সো আমরা বুঝলাম কার্বনের কি থাকে, টেট্রাভ্যালেন্ট নেচার থাকে, তো তাই জন্য কী হয়, তোমার টেট্রাভ্যালেন্সি এবং ক্যাটিনেশন এই দুটো হয়। কারণটা কি? কারণটা হচ্ছিল স্ট্রং কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন। তো যদি আমি স্ট্রং কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারি, তাহলে আমি প্রচুর বানাবো না? যত স্ট্রং অ্যান্ড স্টেবল বন্ড আমি বানাতে পারবো, তত বেশি বেশি বানাবো স্ট্রং অ্যান্ড স্টেবল বন্ড। তো যদি আমি প্রচুর বানাই তাহলেই তো হবে না সেলফ লিঙ্কিং, বিরাট বিরাট চেঞ্জ, যখন খুশি ব্রাঞ্চ। শুধু কি এটা হতে পারে? এরকম তো হতে পারে, এখানে একটা কার্বন লেগে যেতে পারে, এখানে একটা কার্বন লেগে যেতে পারে, এখানে একটা কার্বন লাগতে পারে, অ্যান্ড ইট ক্যান জাস্ট গো অন, এটা কোনো এন্ড নেই, যা খুশি হতে পারে, ঠিক আছে। বিকজ দ্য বন্ডস আর স্ট্রং অ্যান্ড সো ইজি টু মেক। যদি বন্ড স্ট্রং হয় তাহলে ইজিলি বন্ড তৈরি হবে, মাথায় রাখবে, বন্ড যদি স্ট্রং হয় তাহলে ইজিলি বন্ড তৈরি হবে, ঠিক আছে, ক্লিয়ার? বুঝলে? তো কার্বনের আমরা শিখলাম প্রচুর সংখ্যক কম্পাউন্ডস হবে, কার্বনের আমরা শিখে ফেলেছি প্রচুর সংখ্যক কম্পাউন্ডস হবে। এবার আমাদের নেক্সট পার্টে যাবো। কি পার্টে যাবো? নেক্সট পার্ট। নেক্সট পার্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা অর্গানিক কেমিস্ট্রিতে ইউজ হবে, কারণ কি এরপরে আমি এগোতেই পারবো না অর্গানিক কেমিস্ট্রিতে যদি না আমি এই পার্টটুকু করিয়ে নিই। সেটা কি? সেটা হলো নিউ ইলেকট্রনিক কনফিগারেশন। লেখো, নিউ ইলেকট্রনিক কনফিগারেশন, নিউ ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়? ইলেকট্রনিক কনফিগারেশন, অর্গানিক কম্পাউন্ডস ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে সেটা বুঝতে হবে আমাকে। এ কি, আমরা তো জানি 2,4 এক্ষুনি বললে স্যার, আবার এখন নতুন কি গল্প দিচ্ছ? কিচ্ছু করার নেই, গল্প আছে, আমাকে দিতে হবে, নতুন গল্প আমাকে দিতে হবে, গল্প আছে, আমি কি করব?
ঠিক আছে। সো নতুন যে গল্পটা আছে এখন সেটা বোঝো তোমরা। এটাকে বলা হয় বেসিক্যালি কোয়ান্টাম নাম্বারস বলে একটা জিনিস হয়, সেটা আমরা শিখতে হবে। শেখার পরে নতুন কনফিগারেশন আমরা লিখতে পারবো। কিন্তু কোয়ান্টাম নাম্বারস তো স্যার আমরা পড়িনি। দেখো কোয়ান্টাম নাম্বারস তোমরা পড়বে অ্যাটমিক স্ট্রাকচার চ্যাপ্টারে একদম এন্ডে গিয়ে, কিন্তু কোয়ান্টাম নাম্বার ছাড়া তুমি অন্য কোনো চ্যাপ্টার ইনঅর্গানিক কেমিস্ট্রি অথবা অর্গানিক কেমিস্ট্রি শুরুটা করতে পারবে না। আবার বলছি, থ্যাঙ্ক গড আমাকে শুধু কার্বন নিয়েই খেলতে হবে এখানে, আর কাউকে নিয়ে খেলতে হচ্ছে না সেই অর্থে। সো আমার শুধুমাত্র কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশনটা কী করে লিখতে হয় তার বেসিক জিনিস কয়েকটা পয়েন্টসের মধ্যে যদি আমি কাভার করে দিই, তাহলে আমি অর্গানিক কেমিস্ট্রিতে এগিয়ে যেতে পারি। ঠিক আছে। আর যদি পুরো কোয়ান্টাম নাম্বার করে আসি, বিলিভ মি ইট উইল টেক লট অফ টাইম। ঠিক আছে, তোমার পুরো প্রিপারেশন ছড়িয়ে যাবে। তো সেটা আমিও চাই না, সেটা তুমিও চাও না। অর্থাৎ ভেরি সিম্পল ওয়েতে আমি তোমাদের কোয়ান্টাম নাম্বার যেটুকু দরকার, অথবা কোয়ান্টাম নাম্বার পুরোটা আমার লাগছেই না, আমার শুধু কনফিগারেশনটা লেখা দরকার, আর তার মধ্যে যেটুকু যখন দরকার আমি করিয়ে দেবো, সেটুকু তুমি এগোতে থাকো, সো দ্যাট ইউ ক্যান জাস্ট মুভ অন। আদারওয়াইজ বল কিন্তু গড়াবে না, আর বল না গড়ালে কিন্তু খেলতে ইচ্ছা করবে না। ঠিক আছে, চলো। দেখো ইলেকট্রনিক কনফিগারেশন আগে আমরা বুঝি। আমরা এতদিন যে ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি, সেখানে আমরা একটা শেলে কতগুলো ইলেকট্রন থাকে সেটা লিখেছি। আমরা কি লিখেছি এতদিন? আমরা লিখেছি শেলের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে, কিন্তু এই শেলের ভেতরে থাকে সাবশেল। এই শেলের ভেতরে কে থাকে? সাবশেল থাকে। ঠিক আছে, শেলের ভেতরে থাকবে সাবশেল। ঠিক আছে। সো দেখো আগে শেল নিয়ে বুঝি। তো শেল সম্বন্ধে আমরা কি জানি? আমরা জানি শেল 1 হয়, যেটাকে আমরা কে বলে থাকি, কে শেল। শেল 2 হয়, যেটাকে আমরা এল বলে থাকি। শেল 3 হয়, যেটাকে আমরা এম বলে থাকি, অ্যান্ড সো অন। ঠিক আছে, আরবিটারি এগুলো। ঠিক আছে, অ্যান্ড সো অন। ঠিক আছে। এই ওয়ান শেল যেটা আছে, ওয়ান শেল, এই ওয়ান শেলের মধ্যে একটাই সাবশেল হয়। মনে থাকবে, ওয়ান শেলের মধ্যে একটাই সাবশেল হয়। আমার সব কিছু জানার দরকার নেই, কার্বন সম্বন্ধে যেটুকু জানার দরকার আমি সেটুকু করবো, তাতে আমার এগোবে অর্গানিক কেমিস্ট্রি। সো ওয়ান শেলের মধ্যে যে সাবশেলটা থাকে সেটার নাম হচ্ছিল এস। ওয়ান শেলের মধ্যে যে সাবশেলটা থাকে সেটাকে কি বলে? সেটাকে বলে এস। টু শেলের মধ্যে দুটো সাবশেল থাকে। টু শেলের মধ্যে দুটো সাবশেল থাকে, একটাকে বলে এস আর একটাকে বলে পি। ঠিক আছে। থ্রি শেলের মধ্যে তিনটে সাবশেল থাকে, একটাকে বলে এস, আর একটাকে বলে পি, আর একটাকে বলে ডি। ঠিক আছে। এবার প্রথমে আমি আসবো এগুলোকে লিখবো কি করে। লাইক 1 নম্বর শেলের যে এস থাকবে সেটাকে কি করে লিখবো। দেখো 1 নম্বর শেলের যে এস থাকবে সেটাকে আমি লিখবো 1, যেহেতু এটা 1 নম্বর শেলে আছে তাই জন্য 1 দিয়ে ডিনোট করবো। তারপর লিখবো এস, 1s। 2 নম্বর শেলের যেটা থাকবে সেটাকে লিখবো খুব স্বাভাবিক 2s। 2 নম্বরের পিকে লিখবো 2p। 3 নম্বরের এসকে তোমরা পেরে গেছো এবার 3s, 3p এবং 3d। ঠিক আছে, এইভাবে এগুলোকে লিখতে হয়। এবার প্রশ্ন, এর ভেতরে কি আরও কিছু আছে? হ্যাঁ, এর ভেতরে ছোট ছোট বাক্স থাকে। এর ভেতরে কি থাকে? ছোট ছোট বাক্স থাকে, ছোট ছোট। ঠিক আছে, মানে ছোট ছোট রুম থাকে, ঘর। আর সেই ঘরে ঠিক 2 জন করে ম্যাক্সিমাম বসবাস করতে পারে। একজনও করতে পারো, কোনো অসুবিধা নেই, বাট 2 জন ম্যাক্সিমাম বসবাস করতে পারে। ঠিক আছে। ধরো এই যে এস, ঠিক আছে, এই এসের মধ্যে যে কোনো এসের মধ্যে কটা বাক্স থাকে আমি এটা আলাদা করে লিখে দিচ্ছি। যে কোনো এসের মধ্যে একটা বাক্স থাকে। যে কোনো পি এর মধ্যে 3টে বাক্স থাকে। যে কোনো ডি এর মধ্যে 5টা বাক্স থাকে। আরও আছে, এফ টেফ রয়েছে, বাট আমার দরকার নেই অত। আমার ইনফ্যাক্ট ডিও লাগবে না এখানে, আমার কার্বনের জন্য তো ডিও লাগবে না। ঠিক আছে, এস আর পি দিয়ে হয়ে যাবে আমার। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কিনা ওটা আমার কাছে খুব ইম্পর্ট্যান্ট। সো বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, যাতে তোমার পড়াশুনোর শুরুটা যাতে মিথ্যের উপর বেস হয়ে না থাকে, ওটা যেন সত্যির উপর বেস হয়ে থাকে।
ওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। যেটুকু করবে অনেস্টলি করবে, ঠিক আছে, যেটুকু করবে অনেস্টলি করবে, তাহলে দেখবে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে 1s, তার মানে এসের মধ্যে কটা বাক্স থাকবে? তো বলেই দিয়েছে এসের মধ্যে একটা বাক্স থাকবে, তাহলে 1s মানে হচ্ছে একটা বাক্স এরকম। আর একটা বাক্সের মধ্যে ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারে বলেছি? 2জন থাকতে পারে বলেছি, তাহলে ম্যাক্সিমাম 2জন থাকতে পারে। সেই দুটো ইলেকট্রন কীভাবে দেখায় দেখো, একটাও থাকতে পারে, ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো থাকতে পারে। একটা বাক্সে ম্যাক্সিমাম কটা থাকতে পারে লেখো, 1 বক্স ম্যাক্স 2 ইলেকট্রন। 1 বক্স ইজ ম্যাক্সিমাম 2 ইলেকট্রন, ঠিক আছে। সো এখানে আমি দুটো ইলেকট্রন দেখাবো, ঠিক আছে। বেশ কয়েকটা জিনিস আমি শেখাবো, আমার সাথে সাথে করবে, তাহলে একবার এখানেই হয়ে যাবে। তো একটা ইলেকট্রন এইভাবে দেখায়, আর একটা ইলেকট্রন এইভাবে দেখায়। সো প্রথমে একটা ইলেকট্রন ভরবে, তারপর আরেকটা থাকলে আরেকটা ভরবে। আমি ভরাটা শিখিয়ে দেবো তোমাদের, চিন্তা নেই, ঠিক আছে। আচ্ছা, এর একটা অর্ডার আছে, কোনটার পরে কোনটা আসবে। আমার কার্বন অবধি জানা দরকার, শুধু কার্বন অবধি। তোমার কিন্তু এখানে অর্ডারটা করা আছে, ঠিক আছে। 1s 2s 2p 3s, ঠিক আছে। তারপরে তুমি দেখতে যাও না, তোমার এইটুকু হলে হয়ে যাবে আপাতত, ঠিক আছে। তারপরে 3p আছে, 4s আছে, 3d আছে, ও 4s চলে আসে মাঝখানে এখানটা, ঠিক আছে, এখানটা 4s চলে আসে। সো এখনই আমাদের অত অবধি দরকার নেই, ওটা আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কোয়ান্টাম নাম্বারে কভার করব, ঠিক আছে। জাস্ট আমার যেটুকু অর্গানিক কেমিস্ট্রিতে ইউজ হবে আমি সেটুকু এখানে ইউজ করব, ঠিক আছে। সো অর্ডারে আসছি, আমি পরে আসছি, অর্ডার যখন লেখাবো তখন হয়ে যাবে। দেখো এবার নেক্সট, এটা 2s কটা বাক্স? s মানেই তো একটা বাক্স, s মানে একটা বাক্স। p মানে কটা বাক্স বলেছে? p মানে বলছে 3টে বাক্স, 3টে বাক্স। আবার এখানে s কটা বাক্স? একটা বাক্স। এইটুকুতে হয়ে যাবে আমার আপাতত, ঠিক আছে। আচ্ছা দেখো, 2s এ ম্যাক্সিমাম কটা ইলেকট্রন যেতে পারে? 2s এ ম্যাক্সিমাম আমরা জানি কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন যেতে পারে। একটা বাক্স মানে দুটো ইলেকট্রন। এবার পি, এবার পিতে দেখো 3টে বাক্স আছে। এবার নিয়মটা বুঝো, প্রথমে তুমি একটা 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 করে ইলেকট্রন ভরবে, সবাই একটা 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 করে রুটি পাবে, খেলো, তারপরে সবাইকে আর একটা করে রুটি দেবে, তার আগে দেবে না। মানে প্রথমে আমি এখানে একটা রুটি দিলাম, তারপরে এখানে একটা দিলাম, তারপরে এখানে একটা দিলাম, 3জন খাওয়া দাওয়া হলো, একটা রুটি খেলো, কেউ যেন অভুক্ত না থাকে সংসারে। তারপরে আর একটা অ্যান্ড আর একটা, ঠিক আছে। আর এগুলো এইভাবে দেখাতে হয় কেন? এগুলো বলে স্পিন আছে, স্পিন কোয়ান্টাম নাম্বার বলে একটা কোয়ান্টাম নাম্বার হয়, স্পিনগুলো অপোজিট হয়, ঠিক আছে। সেই জন্য তো পড়বে ওটা ওখানে, আমি এখানে অত কিছু ডিল করছি না, তাহলে আমাদের তো অ্যাটমিক স্ট্রাকচার পড়তে হবে, অর্গানিক কেমিস্ট্রি আর পড়া হবে না, ঠিক আছে। চলো, 3s ডেফিনেটলি দুটো, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা কয়েকটা জিনিস ভরে নিই, মানে একটু শিখে নিই ইলেকট্রনিক কনফিগারেশন, অ্যাটলিস্ট কার্বন অবধি, চলো নাইট্রোজেন অবধি, অক্সিজেন অবধি শিখে নিই একটুখানি, তারপরে আমরা অর্গানিক কেমিস্ট্রিতে ঢুকতে পারবো। চলো চলো, প্রথমে লেখো হাইড্রোজেন। হাইড্রোজেনের একটা ইলেকট্রন থাকে, এটা লিখে রাখো, একবারে আমরা এখানে করে দেবো। তারপর একটু গ্যাপ দিয়ে লিখবে। হিলিয়াম, হিলিয়ামের থাকে দুটো ইলেকট্রন। তারপরে লিথিয়াম, লিথিয়ামের থাকে 3টে ইলেকট্রন। তারপরে বেরিলিয়াম, বেরিলিয়ামের থাকে 4টে ইলেকট্রন। বোরন, বোরনের থাকে 5টা ইলেকট্রন। চলো কার্বন পরে শুরু করবো, আগে এটুকু করে। আজকে এগুলো করার সময় ডেফিনেটলি বুঝতে পারছো কেমিস্ট্রি ইজ মাচ মোর দ্যান লার্নিং কমন নেমস, কালার্স। সো যারা আমার কাছে অফলাইনে পড়েছো প্রচুর দিন, তারা অলরেডি জানো যে এগুলো নিয়ে আমার প্রচণ্ড একটা বিদ্রোহ ছিল, যে কেমিস্ট্রিটাকে শুধুমাত্র কালার, কমন নেম এরকম একটা সাবজেক্ট বানিয়ে দেওয়া হচ্ছে। দ্যাট ইজ নট কারেক্ট। আজকে 11-এ উঠে বুঝতে পারছো ইট ইজ মাচ মোর দ্যান হোয়াট উই হ্যাভ সিন, ঠিক আছে।
বাট মাচ মোর ইন্টারেস্টিং, দ্যাট ইজ হোয়াট ম্যাটার্স। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং। অনেক বাচ্চা আমি 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 অ্যাটলিস্ট পড়ি, আমি অনেকে বলে যে বাচ্চা 10-এর পর 11-এ খারাপ হয়ে যায়। ঠিক আছে, হয়, আমি দেখেছি। আমি অনেক বাচ্চাকে পড়িয়েছি ক্লাস 10-এর পরে 11-এ প্রচুর ইম্প্রুভমেন্ট হয়েছে। আমি একটা বাচ্চার নাম তোমাদের আজকের দিনে শেয়ার করছি, আমার 2020 থেকে 22 ব্যাচের বাচ্চা, এটা শ্রেয়ান রয়। ঠিক আছে, এখন এনআইটি দুর্গাপুরে পড়ছে। হিউজ চেঞ্জ হয়েছিল, হিউজ চেঞ্জ। শ্রেয়ান রয় আমার কাছে ক্লাস 10-এর মক টেস্ট দিতে এসেছিল, আমার মনে আছে। হিউজ চেঞ্জ হয়েছিল। 11-এ এসে তার অতটা পরিবর্তন বোধহয় আমি অ্যাটলিস্ট দেখিনি, আমি কোনোদিন এক্সপেক্ট করিনি অতটা পরিবর্তন হবে। ঠিক আছে, বিশাল চেঞ্জ হয়েছিল, বিশাল চেঞ্জ। মানে শ্রেয়ান যে এটা করতে পারে সেটা অন্যরা কেউ বিশ্বাস করেনি। ঠিক আছে, আমি নাম করে বললাম, মধ্যমগ্রামেই থাকে ছেলেটি, নাম করে বললাম। ঠিক আছে, এখন বোধহয় এই ইয়ারে ওর ফাইনাল ইয়ার হবে, 22 পাস আউট তো আমার এখান থেকে, তার মানে হ্যাঁ 26-এ ওর তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, মানে এই ইয়ারে ওর প্লেসমেন্ট লেগে যাবে, 25-এ ও চাকরি পেয়ে যাবে। ঠিক আছে, সো মনে রাখবে, তুমি যদি উইকও থাকো, অনেক ভালো বাচ্চা কিন্তু বিগড়ে যাবে ক্লাস 11-এ। একদম তোমাকে বলে, অনেক ভালো ছেলে মেয়ে তুমি দেখছো চারিদিকে, তোমার চারিদিকে অনেক কারণে, বিভিন্ন কারণে তারা কিন্তু বিগড়ে যাবে। তোমাকে কিন্তু স্টেডি থাকতে হবে, ফোকাস থাকতে হবে। তুমি যদি এটা থাকতে পারো, স্টেডি অ্যান্ড ফোকাস, তোমাকে গাদা গাদা পড়ার দরকার নেই। আমি বারংবার বলছি, তুমি বেসিক জায়গাটা ক্লিয়ার রেখে স্টেডি অ্যান্ড ফোকাস থাকবে, এমনিই তুমি জিতে যাবে, এমনিই তুমি জিতে যাবে। কারণ বাকি তো সব ছড়াচ্ছে আর ছড়াবে। এটা কোনোদিনও চেঞ্জ হয়নি। এটা আমার দাদুদের সময় হয়েছে, আমার বাবার সময় হয়েছে, আমার সময় হয়েছে, তোমার সময়তে হবে, তোমার ছেলে মেয়েদের সময়তেও হবে। ঠিক আছে, সো এটা কোনোদিন চেঞ্জ হয়নি, চেঞ্জ হবে না। লোকে বিগড়াবেই ক্লাস 11-এ, স্টেডি থাকতে হবে তোমায় ক্লাস 11-এ, তাহলেই তুমি জিতে যাবে। ঠিক আছে, আচ্ছা, একটা ইলেকট্রন আগে দেখো কীভাবে কনফিগারেশনটার আগে অর্ডারটা দেখে নাও। আমার তো খুব বেশি অর্ডার দরকার নেই, কার্বন অবধি গেলেই হয়। সো অর্ডারটা হলো এটা, 1s 2s 2p 3s। ঠিক আছে, এ হলো অর্ডার, মনে থাকবে 1s 2s 2p 3s, এটুকু মনে রাখো, তাহলে তোমার অর্গানিক কেমিস্ট্রি চলে যাবে আপাতত। ঠিক আছে, আর একটু জানতে চাইলে আমি করে দিচ্ছি। 2p 3s 3p, 3s এর পরে 3p আসে, কোনো অসুবিধা নেই। 2p 3s 3p 4s। ঠিক আছে, 3p 3d নয় কিন্তু, 3s 3p 3d নয়, 3p 4s। তাহলে কীভাবে মনে রাখছো? 1s 2s 2p, হলো 1s 2s 2p, তারপরে নাকি এভাবে করবে? পারবে এভাবে নাকি নর্মালি করবে? আচ্ছা নর্মালি করো, ছেড়ে দাও। আমি আরেকবার বলছি, 1s 2s 2p 3s, অথবা 1s 2s 2p 3s 3p 4s। দিস ইজ গুড। 1s 2s 2p 3s 3p 4s, 1s 2s 2p 3s 3p 4s। 4বার 5বার বলো, এমনি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, সো 1s, s মানে কটা বাক্স? একটা বাক্স। একটা বাক্স মানে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। হাইড্রোজেন আছে কটা ইলেকট্রন? একটা। হাইড্রোজেনের আছে একটা ইলেকট্রন, তাহলে 1s, ঠিক আছে, 1s একটা ইলেকট্রন। এই উপরে এখানে একটা সুপারস্ক্রিপ্টের মতো 1 লিখে দিতে হবে। ঠিক আছে, 1s 1, একটাই আছে, কিচ্ছু করার নেই। মানে এর থাকে বেসিক্যালি একটা বাক্স, এর থাকে একটা বাক্স, যেখানে যদি একটা ইলেকট্রন থাকে তুমি শুধু এরকম দেখাতে পারো, মানে সেম অ্যারো দেখাতে পারো, অ্যারো, ফুল অ্যারো দেখাতে পারো, একটা সাইডে অ্যারো দেখাতে হবে না। ঠিক আছে, দুটো ইলেকট্রন আছে, তাহলে 1s 2, তাহলে বাক্সে কি হবে? বাক্সে হবে এই এই, বুঝতে পারছো? করতে পারছো সবাই? তারপরটা নিজেরা করতে পারবে। 1s 2, তিনটে আছে, তার মানে পরেরটাতে যেতে হবে 2s 1। প্রথম বাক্সতে দুটো ইলেকট্রন, তার পরের বাক্সতে কটা ইলেকট্রন? একটা ইলেকট্রন। বেরিলিয়াম 4টে ইলেকট্রন, 1s 2 2s 2। বোরন 1s 2 2s 2, 4টে হলো, আর একটা বাকি। তারপরে 2s এর পরে কে আছে দেখো? 2p 1। ঠিক আছে, তাহলে এখানের বাক্সতে
এগুলো কিন্তু এমটি থাকবে, একটাই আছে, একটাই ভোট। ঠিক আছে, চলো এবার আমরা কার্বন করি। সবাই বুঝতে পারছো তো কিভাবে ভরছি আমি? ব্যাস এইটাই খেলা, আর কিছু নেই। দেখবে খুব সুন্দর লাগবে। ক্লাস 11-12 ইজ ভেরি ইন্টারেস্টিং। অনেকেই আছে ক্লাস 10টা খুব ইন্টারেস্টিং লাগে, 11-12 গিয়ে কেস খেয়ে যায়। আমরা সেটা করবো না। আমাদের 10টা যেরকম যাক যাক, আমরা 11-12 গিয়ে খেলা দেখাবো, আসল খেলা। ঠিক আছে, আসল খেলা কোথায়? 11-12। ওই 9-10-এ কী খেলা আছে ভাই? কোনো খেলা নেই। তবু ফিজিক্সটা একটু খেলা আছে আমি বলবো, কেমিস্ট্রিতে কোনো খেলাই নেই 9-10-এ। ঠিক আছে, কার্বন, নাইট্রোজেন 7 ইলেকট্রন, অক্সিজেন 8 ইলেকট্রন। এটাতে আর বাক্স আঁকবো না, কার্বনটা আঁকবো, কার্বনটা ইম্পর্টেন্ট। ফ্লুরিন 9 ইলেকট্রন, নিয়ন 10 ইলেকট্রন। এরপরে যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়াবে ম্যাডাম, একদম ম্যাডাম যখন এসব শুরু করবে কোয়ান্টাম নাম্বারে, আগেই তোমরা করে দেবে একদম আরামসে। ঠিক আছে, ম্যাডামের আগে তোমরা করে দেবে একদম, আমি জানি। ঠিক আছে, বলবে না কিন্তু আমি করিয়ে দিয়েছি, একদম বলবে না। বলবে আমরা জানতাম, আগে থেকে জানতাম। 5-এ পড়েছিলাম, 5-এ ফাউন্ডেশন আইআইটি কোর্স, ক্লাস 5-এ। 2ও বলতে পারো, ক্লাস 2তে করেছিলাম। এগুলো আমরা জানতাম, কী শেখাব। চলো, 6 ইলেকট্রন মানে প্রথমে 1s2, তারপরে 2s2, 1s 2s এর পরে কে আসে? 2p আসে। তাহলে 2pতে কী আসবে? 2pতে 2 হয়ে গেল। বাক্স করি। একটা একটা করে রুটি দিতে হবে 2 ঘরে, আর নেই 3 নম্বরকে দিতে পারবো না, না খেয়ে থাকবে, কিছু করার নেই। এটা 1s2, 2s2, 2p3, এখানে কিন্তু 3 নম্বরও পেয়ে যাবে, তাই না? বাট এটা আর বাক্স করছি না, নিজেরা করো। 1s2, 2s2, 2p4। আচ্ছা, পিতে টোটাল কটা ধরবে? পিতে ঘর কটা আছে? 6টা, এই সরি 3টে। তাহলে 3 দুগুণি 6টা ধরবে পিতে ম্যাক্সিমাম। ঠিক আছে, ঘর যতগুলো তার ডবল হলো ম্যাক্সিমাম, মানে অকুপেন্সি। ঠিক আছে, ঠিক আছে, শিখে গেছো সবাই? সবাই পেরেছো তো? এগুলো নিজে নিজেই করতে পেরেছো? আমারটা তো দেখতে হয়নি, আমি শিওর। আমি শিওর তোমাদের আমারটা দেখতে হয়নি, তোমরা নিজেরাই পেরে গেছো। ভেরি গুড। কেন করালাম, তাই না? এবার বুঝবে কেন করালাম। আমরা এতক্ষণ জানতাম কার্বন ইজ টেট্রাভ্যালেন্ট। কার্বন কি জানতাম? টেট্রাভ্যালেন্ট। এইবার আমরা দেখব কার্বন টেট্রাভ্যালেন্ট হওয়া সত্ত্বেও আমরা টেট্রাভ্যালেন্ট বলছি, দ্যাট ইজ ওকে। ঠিক আছে, এবার কেমিক্যাল বন্ডিংয়ে একটা অরবিটাল ওভারল্যাপ কনসেপ্ট বলে একটা কনসেপ্ট আছে, যেটাতে বলা হয় একটা এলিমেন্টের অথবা একটা অ্যাটমের যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, কি থাকে? আনপেয়ার্ড ইলেকট্রন, দ্যাট শুড বি ইটস ভ্যালেন্সি। মানে ইলেকট্রনগুলো পেয়ার হয়ে গেলে আর কিছু করার নেই। ঠিক আছে, আর কোথায় ইলেকট্রন ঢোকাবে? তুমি শেয়ারিং করছো না, শেয়ারিং করলে তো ওই বাক্সের মধ্যে গিয়ে শেয়ারিং করতে হবে। ধরো একটা বাক্সেতে একটা ইলেকট্রন আছে, তাহলে সে চাইবে যে এখানে আরেকজন ইলেকট্রন ঢুকুক, সো দ্যাট আই ক্যান শেয়ার মাই হাউস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, কোনো কোনো সময় ওই একটা ইলেকট্রন যেটা শেয়ার হয়েছে আমার ঘরে থাকবে, কোনো কোনো সময় অন্য ঘরে থাকবে। কিন্তু যদি অলরেডি অকুপাইড থাকে আমার ঘরে আমি আছি, আরেকজন ব্যক্তি বসবাস করছে, আমার ঘরে আর জায়গা নেই, আমি তো আরেকজনকে অ্যালাউ করবো না। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কার্বনে কটা সেটা আমরা দেখব আরামসে। কার্বন মানে 6টা ইলেকট্রন, এবং কিছুক্ষণ আগে আমরা এটা করলাম 1s2, 2s2, 2p2। এবং এটা যদি বাক্স কনসেপ্ট করি তাহলে এটাতে হচ্ছে একটা বাক্স, এটাতেও একটা বাক্স, এবং এটাতে 3টে বাক্স। এটাতে 2টো ইলেকট্রন ঢুকে গেল, এটাতেও 2টো ইলেকট্রন ঢুকে গেল, এটাতে একটা ইলেকট্রন, এটাতে আর একটা ইলেকট্রন। ঠিক আছে, কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ইন কার্বন? ডেফিনেটলি 2। তাহলে কার্বনের হওয়া উচিত ছিল ডাইভ্যালেন্ট, বাট সেরকম হয় না।
কার্বনের হওয়া কি উচিত ছিল? ডাইভ্যালেন্ট। সো আনপেয়ার্ড ইলেকট্রন কার্বনের হওয়া উচিত ছিল অ্যাকচুয়ালি দুটো। সো যদি সেটা হয় কার্বন শুড হ্যাভ বিন ডাইভ্যালেন্ট। কার্বনের কি হওয়া উচিত? কার্বন শুড হ্যাভ বিন, বাংলায় কি বলে এটাকে? যোজ্যতা। ভ্যালেন্সিকে বলে বাংলায় যোজ্যতা। শুড বি ডাইভ্যালেন্ট। বাংলায় ভ্যালেন্সিকে যোজ্যতা বলে। তো যোজ্যতা কার্বনের হওয়া উচিত ছিল 2, বাট 2 তো নয়, শুড বি। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। However, carbon is tetravalent. Question is, why? Nice, huh? Very nice. Question হচ্ছে হলো কেন? কেন কার্বন টেট্রাভ্যালেন্ট? কার্বন কেন টেট্রাভ্যালেন্ট? বলতে পারবে কেউ কার্বন কেন টেট্রাভ্যালেন্ট? তাহলে এখানে কি জিনিস হচ্ছে যেটার জন্য কার্বন টেট্রাভ্যালেন্ট হয়ে যাচ্ছে? সো হিয়ার কামস অ্যান্সার। দেখো, এই যে কার্বন আমরা করলাম, এখন যে কার্বনটা আমরা করলাম, এটা হলো গ্রাউন্ড স্টেট। কার্বন গ্রাউন্ড স্টেটে ছিল 1s2 2s2 2p2, আর সেই অনুযায়ী আমরা বাক্সও বানিয়েছিলাম। এটা কি স্টেট? গ্রাউন্ড স্টেট। কোনো এলিমেন্ট তার গ্রাউন্ড স্টেটে রিয়াকশন করে না। আর ভ্যালেন্সির গল্প তো তখনই আসবে যখন সে রিয়াকশন করবে। ভ্যালেন্সি কোথায় কাজে লাগে? রিয়াকশানে কাজে লাগে না? তো ভ্যালেন্সির গল্প কখন আসবে? যখন সে রিয়াকশান করবে। তো এলিমেন্ট গ্রাউন্ড স্টেটে রিয়াকশান করে না, এলিমেন্ট এক্সাইটেড স্টেটে রিয়াকশান করে। ঠিক আছে? একটুখানি কয়লা নিয়ে সেখানটা রেখে দিলে দাউ দাউ করে আগুন জ্বলবে না, একটু আগুন তোমাকে দিতে হবে ভাই। ঠিক তো? বুঝতে পেরেছো? কিন্তু কয়লার নিজের জ্বলার ক্ষমতাটা চাই, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি কম্বাস্টিবিলিটি। ঠিক আছে? দাহ্য পদার্থ তো হতে হবে, নাহলে তো জ্বলবে না। ঠিক তো? ঠিক তোমাদের মতো আমাদের মতো, কেমিস্ট্রি ইজ জাস্ট লাইক লাইফ ভাই। ঠিক তোমাদের মতো তোমরা গ্রাউন্ড স্টেটে থাকবে, আমি একটা ছোট্ট ফুলকি এনে তোমাদের মধ্যে দেব, যেটা ছোট্ট একটু আগুন ধরাবে। তারপর তোমাকে কিন্তু কম্বাস্টিবল হতে হবে এবং টানা 2 বছর নিজের মধ্যে আগুন জ্বালিয়ে রাখতে হবে। চলো, তাহলে কার্বন যাচ্ছে এবার এক্সাইটেড স্টেটে, মানে কার্বন হলো তোমরা, আমি এবার একটুখানি হালকা করে একটুখানি আগুন জ্বালিয়ে দিলাম, হালকা করে এটাকে কার্বন স্টার দিচ্ছি। এটা কি স্টার বলতে? আমরা বেসিক্যালি এক্সাইটেড স্টেটটা বোঝাই। স্টার বলতে আমরা কি বোঝাই? এক্সাইটেড স্টেটটা বোঝাই। এক্সাইটেড স্টেটে কি হবে? যেই আমি আগুন দিলাম তখন কি হলো? তোমার ভেতরের একটা ইলেকট্রন, এতদিন তুমি কি ছিলে? ডাইভ্যালেন্ট ছিলে, 9-10 এর পরীক্ষা দিচ্ছিলে। এবার দরকার তোমার 11-12 এর পরীক্ষা দেওয়া। তো তুমি কি করবে? আমি টুকটুক করে কি করলাম? একটুখানি আগুন দিয়ে দিলাম, আর ওই একটু আগুনের ছোঁয়াতে তোমার কি হলো? তোমার এখান থেকে ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে গেল। এখান থেকে ইলেকট্রনটা জাম্প করে ওখানে চলে গেল। তাহলে এখানে একটা ছোট্ট মিস্টেক হয়ে গেছে আমার, ভেরি সরি, একটা ছোট্ট মিস্টেক হয়েছে। হ্যাঁ, এইখান থেকে ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে গেল। একটু এনার্জি দিয়ে দিলাম, এই ইলেকট্রনটা জাম্প করে এখানে চলে গেল। কেন স্যার? যে এনার্জি দিলে জাম্প করলো কেন? মানে ব্যাপারটা বুঝলাম না। দেখো, 2s আর 2pর এনার্জি সেম নয়। 2s আর 2pর এনার্জি সেম না। 2pর একটু হাই এনার্জি থাকে।
তাহলে কি ব্যাপারটা খানিকটা এই রকম, আমি আবার আঁকছি, দেখাচ্ছি। দেখো ব্যাপারটা কিরকম, এই হলো 1s2, ঠিক আছে। এবার 2s2, এর থেকে বেশি এনার্জি লেভেলটা বোঝাচ্ছে। আর তারপরে 2p, সেটা কি আরো বেশি এনার্জি, ঠিক আছে। এবার যেই তুমি এনার্জি দিলে, কে দিল, আমি দিলাম তোমাকে এনার্জি যেই দিলাম এইটা জাম্প করে এখানে চলে গেল, ঠিক আছে, এটা জাম্প করে এখানে চলে গেল। তাহলে ওটা যদি জাম্প করে ওখানে চলে যায় তাহলে আমার নতুন এনার্জি ডায়াগ্রামটা কিরকম হবে, 1s2। তুমি বলতে পারো আর একটা জিনিস, আমি আসছি ওই পার্টটাতে, আমি আসবো। 1s2 এটা কিন্তু 2s2 আর থাকবে না, 2s1 হয়ে যাবে, আর এখানে 2p3 হয়ে যাবে, তাই না? ঠিক আছে, তাহলে নতুন কনফিগারেশন কি হবে, 1s2 2s1 2p3, ঠিক। এবার একটা প্রশ্ন তোমাদের মনে জাগা উচিত, ওই যে আমি বললাম যেটুকু করব অনেস্টলি করব, ভালোভাবে করব, কি জাগা উচিত, 1s2 থেকে ইলেকট্রনটা কেন গেল না, এখান থেকে কেন গেল? দেখো 1s2 এর সঙ্গে 2pর এনার্জি ডিফারেন্স অনেকটা বেশি, 2s এর সাথে 2pর এনার্জি ডিফারেন্স রিলেটিভলি কম। তাহলে আমি যখন প্রথম এনার্জি দেবো সবার আগে এখানে ইজিলি কে যাবে, 2s থেকে যাবে, তাই জন্য এখান থেকে গেছে। ক্লিয়ার? সো এরপরে তোমরা কি করতে পারো, তোমাদের তো ইলেকট্রন ওখানে চলে গেছে, এবার তুমি দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হচ্ছে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে 4, তাহলে কার্বন হয়ে গেল টেট্রাভ্যালেন্ট, ঠিক আছে, কার্বন হয়ে গেল কি টেট্রাভ্যালেন্ট। কার্বন হয়ে গেল টেট্রাভ্যালেন্ট, আর তারপরে বানালো তার নিজের দুনিয়া, বিশাল বড় একটা ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি, দ্যাট ইজ কল্ড অর্গানিক কেমিস্ট্রি। ঠিক যে জিনিসটা তোমাদের করতে হবে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এবার আগুনে দাও দাও করে জ্বলে পুড়ে মরে যাও না, এরকম বলছি না কিন্তু, খারাপ কথা বলছি না, ভালো কথা বলছি। আগুনটা নিজের মধ্যে জ্বালিয়ে রাখো আর তৈরি করো নিজের ফিউচার, নিজের ক্যারিয়ার, ঠিক আছে। এবং বুঝলাম, তাহলে কার্বনের কেন 4টে বন্ড হয়, এটা তো আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার ধরো একটা ছোট্ট আর একটা প্রশ্ন নিয়ে আসছি। কি প্রশ্ন? শুধু প্রশ্নই করে যাচ্ছি তোমাদের, বলো আজকে। আর একটা প্রশ্ন নিয়ে আসছি, আমরা একটা কম্পাউন্ডের নাম জানি যেটাকে বলা হয় মিথেন। সো মিথেন, ঠিক আছে। এবার এতক্ষণ ধরে আমরা এখানে একটা জিনিস করলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তার মধ্যে একটা এস আর 3টে পি। 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, একটা এস 3টে পি, একটা এস 3টে পি, 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে। এবার এই যে এসগুলো হয়, ঠিক আছে, এই ইলেকট্রনটা অ্যাকচুয়ালি কি, এটা কি একটা দানা, এরকম একটা ছোট দানা? না, ইলেকট্রনটা হলো একটা ক্লাউড অফ নেগেটিভ চার্জ। তাহলে এসপি এগুলো কি, এগুলো হলো ওই ক্লাউডটা কীরকম শেপের হবে সেটা হলো এস এবং পিডি, সেইভাবে আমরা ডিনোট করে থাকি বিভিন্ন শেপগুলো। সো এই যে এসের কথা বলছি আমি, এসের শেপ কীরকম হয়, এসের শেপ হয় গোল। এসের শেপ কীরকম হয়, গোল হয়, গোল হয়, ঠিক আছে। পি এর শেপ কীরকম হয়, পি এর শেপ 8-এর মতো হয়, ঠিক আছে, আপাতত এরকম পড়ে, এটাকে বলে ডাম্বেল শেপ। ডাম্বেল শেপ, এটা হলো স্ফেরিক্যাল, এরকম শেপ হয়। পি এর শেপ হয় ডাম্বেল এবং এস এর শেপ হয় স্ফেরিক্যাল, ঠিক আছে। এবার তার মানে আমার এই কার্বনটা, যে কার্বনটা আছে, আমি যদি কার্বনটাকে ড্র করি, ঠিক আছে, তার 4টে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, সেই 4টে আনপেয়ার্ড ইলেকট্রন বন্ডিং করবে। ধরো উপরটাতে এস চলে গেল,
কি আছে দেখি, আগেরটাতে আরেকবার দেখে নিই কী আছে দেখি। 2s1 তিনটে পি, তিনটে বাকি তিনটে কী হবে, পি হবে। ঠিক আছে, সো বাকি তিনটে আমি ধরলাম পি হবে। সো এটা আমি পুরোটা তো এইভাবে দেখাতে হবে আমাকে। ঠিক আছে, এটা আর একটা পি, আর এটা ধরো আর একটা পি, এখানটা এটা পিছনটা। ঠিক আছে, সো এই তিনটে পি আছে, এটা ধরো পি, এটা পি, এটা পি, আর একটা আছে এস। তাহলে এই যে হাইড্রোজেন, হাইড্রোজেনের কি আছে, হোয়াট ইজ হাইড্রোজেন? হাইড্রোজেন হলো 1s1। সময় দিয়ে করবে, টাইম লাগবে এটা বুঝতে একটুখানি। ঠিক আছে, সো হাইড্রোজেনের এস এখানে বন্ডিং করবে, হাইড্রোজেনের এস এখানে বন্ডিং করবে, হাইড্রোজেনের এস এখানে বন্ডিং করবে, আর আরেকটা হাইড্রোজেনের এস এসের সাথে বন্ডিং করে এখানে দাঁড়িয়ে থাকবে। সো এটা কিসের কিসের মধ্যে বন্ডিং হলো, এস এবং পি। এটা কি এস এবং পি, এটা কি এস এবং পি, কিন্তু এটা এস এবং এস। তাহলে এস এস এর মধ্যে যেরকম বন্ডিং হবে, এস পি এর মধ্যে সিমিলার কাইন্ড অফ বন্ডিং হবে না, তাদের শেপ আলাদা হবে। হবে স্বাভাবিক, দুটো গোল গোল মিক্স হচ্ছে, আর একটা ডান্ডার সঙ্গে একটা গোল মিক্স হচ্ছে। তাহলে যদি আমি এখানটাই করে নিই, তাহলে যদি আমি 2s1 2p3 এই কনফিগারেশন যেটা আমরা এখন করলাম এই অনুযায়ী যাই, তাহলে কি হবে? তাহলে 4 bonds of carbon কি হবে? ডিফারেন্ট হবে, সেম হবে না। চারজনই হয়তো ডিফারেন্ট হবে না, কারণ কি এই তিনটে তো পি, তিনজন সেম হতে পারে, বাট একজনের সঙ্গে কিন্তু ডিফারেন্ট হবে। However, all 4 bonds were found to be exactly equivalent, মানে সেম, এক্স্যাক্টলি সেম থাকে। এই চারটে বন্ডের লেন্থ, চারটে বন্ডের স্ট্রেংথ, চারটে বন্ডের মধ্যে বন্ড অ্যাঙ্গেল, সব কটা অ্যাঙ্গেল কত থাকে, অ্যাঙ্গেলটাও লিখে দিচ্ছি, 109 ডিগ্রি 28 মিনিটস, এক্স্যাক্ট সেম থাকে। দেয়ার ইজ অ্যাবসলিউটলি নো ডিফারেন্স। আর একটা প্রশ্ন দাঁড়িয়ে গেল আমাদের কাছে যে এটা কেন সেম থাকে, এটা কি করে সেম থাকে, এক্স্যাক্টলি সেম কেন থাকে, তাই তো? প্রশ্ন যখন আছে ডেফিনেটলি প্রশ্নের উত্তরও আছে। আমার গল্প ছিল এরকম, 1s2 2s2 2p2, ঠিক আছে, কার্বন। আমি আরেকবার প্রথম থেকে শুরু করছি। তারপরে এলো কার্বন এক্সাইটেড স্টেট, যেটাতে হলো 1s2 2s1 2p3, যেখানে এখানে ছিল একটা ইলেকট্রন আর এখানে রয়েছে তিনটে ইলেকট্রন, অ্যামাউন্টিং টু 4 আনপেয়ার্ড ইলেকট্রনস, 4 ভ্যালেন্সি, এটা আমরা করেছি। কিন্তু আমরা বন্ডিং করার পরে দেখতে পাচ্ছি, মানে বন্ডিং অ্যানালিসিস করার পরে আমরা দেখতে পাচ্ছি এদের চারটে বন্ড সেম হয়। অর্থাৎ তার মানে দেখো, হাইড্রোজেন যদি দেখো তুমি এখানে, হাইড্রোজেনের তো সবারই শুধু এস আছে, সবারই শুধু এস আছে, তাই না হাইড্রোজেনের, তো ওটা নিয়ে প্রবলেম নেই। কিন্তু কার্বনের একটা এস তিনটে পি আছে, সো এটা নিয়ে প্রবলেম, এটা সেম হওয়া উচিত। তাহলে কি করে সেম করব? তো দেখো এখানে যদি এই যে এসটাকে আমি বললাম এখন গরম পড়েছে, গরম পড়েছে মানে কোন জিনিসটা জেনারেলি আমরা যখন ছোটো ছিলাম একটা জিনিস পাওয়া যেত, এটাকে বলা হয় স্কোয়াশ, যেটাকে শরবত বলি আমরা অ্যাকচুয়ালি। তো এই স্কোয়াশ পাওয়া যেত, তো স্কোয়াশ নিয়ে আসতাম। তখন তো এত কোল্ড ড্রিঙ্কসের আমাদের কাছে, মানে যেগুলো তোমরা খাও সফট ড্রিঙ্কস অ্যান্ড অল, এগুলো অতটা অ্যাফোর্ডেবল ছিল না আমাদের জন্য, ঠিক আছে। তো আমরা স্কোয়াশ নিয়ে আসতাম। বাড়িতে কোনো লোকজন আসলে গরমকালে চা দিলে অনেকে পছন্দ করতো না, তো তখন আমরা কী করতাম, ওই স্কোয়াশ দিতাম আমরা, ঠিক আছে। তো স্কোয়াশে কী থাকতো, একটা কনসেন্ট্রেটেড মিক্সচার থাকতো একটা, আর কিছুই না, ঠিক আছে।
তো বিভিন্ন ফ্লেভার হতো, লাইক ম্যাঙ্গো ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভার, পাইনাপেল ফ্লেভার, ঠিক আছে। সো আমরাও মাঝে সাঝে খেতাম, কারণ কি দেখো আমরাও বাচ্চা মানুষ, আমাদের পক্ষে সেই সময় সফট ড্রিঙ্কস আর এত অ্যাভেলেবেলও ছিল না। তাই আজকের দিনে এত রিয়েলের ফ্রুট ড্রিঙ্ক, তখন ওই ফ্রুটিটা ছিল, ফ্রুটিটা পাওয়া যেত। বাট সেটা আমাদের কাছে, কারণ ওই সময় 5 টাকা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। 5 টাকা মানে ফ্রুটির দাম কিংবা সফট ড্রিঙ্কসের দাম কিন্তু সেই অর্থে খুব একটা বাড়েনি, ঠিক আছে। মানে আমাদের সময়ের দামের থেকে এখনের দাম যে হিউজ ডিফারেন্স হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক সো, ঠিক আছে। খুব একটা ডিফারেন্স হয়নি, মোরাললেস সেম আছে, ঠিক আছে। কারণ প্রফিট মার্জিন প্রচুর ছিল, এখনও প্রফিট মার্জিন প্রচুর, তাই জন্য দামটা মোটামুটি সেম আছে। সো আমরা ওইগুলো পেতাম না, খেতে পারতাম না, খেতে টেতে পারতাম ভাই, ঠিক আছে, ওগুলো পেতাম না। সো কী করতাম, তখন ওই স্কোয়াশ আনতো বাড়ির লোক, ওই বাইরের লোকেদের দেওয়ার জন্য আনতো, মাঝে মাঝে আমরাও পেতাম আর কি। যখন বাইরের লোক আসতো, বাড়িতে কেউ আসলে আমরা ওগুলো পেতাম। তো কী হতো, এক গ্লাসের মধ্যে ধরো কিছুটা পার্ট স্কোয়াশ দেওয়া হতো, ঠিক আছে। আর কম, অনেক সময় অতটা খরচা যদি না করতে চাই, একটু চিনি মিশিয়ে দিয়ে স্কোয়াশটা একটু কম করে জলের পরিমাণটা বেশি দেওয়া হতো, ঠিক আছে। সো হোয়াট এভার, সেটা যেরকম বোতলে আছে সেই অনুযায়ী ডিসাইড করতে হতো। সো মোটামুটি একটা অ্যামাউন্ট অফ স্কোয়াশ দিতাম, আর বাকি জল দেওয়া হতো। আর সুন্দর একটা ড্রিঙ্ক তৈরি হতো, যেটাকে আমরা খেতাম ছোটোবেলা, ঠিক আছে। স্কোয়াশ বলা হতো, তো শরবত, বেসিক্যালি শরবত। সো একটা এই ভাবো, ওই স্কোয়াশটা, ঠিক আছে, ওই স্কোয়াশটা জলে গুলে দেওয়ার পরে জল আর ওই কনসেন্ট্রেটটার মধ্যে কি কোনো ডিফারেন্স থাকতো? নিশ্চয়ই না। জল আর কনসেন্ট্রেট তো সেম হয়ে যেত, ঠিক না? জল আর কনসেন্ট্রেটের মধ্যে কোনো ডিফারেন্স থাকতো? তারপরে ওটাকে আমরা বলি শরবত, ঠিক আছে। তারপরে যখন টোটালি রেডি হয়ে যাচ্ছে তখন কি বলবো? শরবত বলবো। তো ওই শরবতটার মধ্যে কি তুমি বলতে পারবে এবারে এর মধ্যে জল কতটা আর ওইটা কতটা? বলতে পারবো না। কেন হয়েছে? কেন কি ওই স্কোয়াশ আর জলটাকে আমরা মিক্স করে দিয়েছি, তারপরে তৈরি হয়ে গেছে শরবত, সব সেম, ঠিক আছে। স্কোয়াশ আর জলকে তুমি আলাদা করতে পারবে না। সো এইটা হলো সেই স্কোয়াশ। এটা কি? সেই আমাদের ছোটোবেলার স্কোয়াশ। সো ইউ উইল নট ফরগেট, আই ডোন্ট নো এক্স্যাক্ট স্পেলিং, বাট আমি এটা লিখছি জাস্ট, ঠিক আছে। আর এইটা হলো সেই আমাদের ছোটোবেলার ওয়াটার। এখনও বোধহয় স্কোয়াশ পাওয়া যায়, ড্রুকের পাওয়া যেত, ঠিক আছে। ড্রুক বলে একটা কোম্পানি ছিল, আর একটা রয়্যাল ভুটান বলে কোম্পানি ছিল, ওদের পাওয়া যেত। এখনও বোধহয় পাওয়া যায়, অ্যান্ড স্টিল ভেরি টেস্টি। যদি পাওয়া যায় আমাকে বলো, আমি খাবো। ছোটোবেলা খেয়েছিলাম, আই স্টিল মিস ইট। সো এনিওয়েজ, তো এই যে স্কোয়াশ, এটাকে নিয়ে আমি কি করলাম, এক গামলা জল নিলাম, একটা গামলা নিলাম, প্রথমে জল নিই। তার মধ্যে আমার কাছে ক গ্লাস জল আছে? 3 গ্লাস জল আছে। 3 গ্লাস কি করলাম, ওয়াটার ফেলে দিলাম। মানে কিছুই না, ওয়াটার মানে এখানে ওয়াটার ওইভাবে লিখলে বুঝতে পারবি, আচ্ছা ঠিক আছে, ওয়াটার লেখ, কোনো অসুবিধা নেই, বোঝার জন্য তো জাস্ট। ওয়াটার মানে পি, তাই তো? ওয়াটার মানে পি, ঠিক। আর 1 গ্লাস কি করলাম, 1 গ্লাস দিলাম স্কোয়াশ। স্কোয়াশ মানে এস। সব ভরে টরে গেল, ভালো করে গুলি টুলি দিলাম, ঠিক আছে। তারপরে এখানে টোটাল ভলিউম কত হয়েছে? 4 গ্লাস। এরপরে আমি কি করলাম, 4টে গ্লাস নিয়ে এলাম, ঠিক আছে। 4টে গ্লাস নিয়ে এলাম। চারটে গ্লাস নিয়ে এলাম, ঠিক আছে। একদম সেম গ্লাস নিয়ে এলাম, আমার হয়তো এক্স্যাক্ট একদম সেম হয়নি, বাট সেম গ্লাস নিয়ে এলাম। নিয়ে আসার পরে কী করলাম, এই যে স্কোয়াশটা, এটা ইচ গ্লাসে ভর্তি করে দিলাম, ইকুয়াল পার্টস। মানে এই যে শরবতটা তৈরি হলো, করে এবার লোকজন এসছে, 3 জন এসছে, ওকে দেবে। আর আমার মা কী করতো, আমার জন্য লোক আসলে লোককে দিত, 3 জন আসলে 3টে গ্লাস লোককে দিত, আর একটা আমাকে দিত, ঠিক আছে। ওই সময় আমি পেতাম, ঠিক আছে। মায়েরা সবসময় ছেলে মেয়েদের একটু দেয়, ঠিক আছে, যখন পারে। এবার কোনো সময় পেরে ওঠে না, সেটা আলাদা বিষয়, বাট চেষ্টা করে সবসময় দিতে, ঠিক আছে। সো এই 4টে গ্লাস রয়েছে, ভরে ফেলেছি আমি 4টে গ্লাস। এবার তুমি বলো আমাকে, এটার মধ্যে জল তো আর নেই, স্কোয়াশও নেই, কী আছে? শরবত।
এর মধ্যে কি আছে? শরবত, তাই তো? শরবত রয়েছে। যে শরবতের মধ্যে 1 গ্লাস শরবত যদি তুমি খাও, তার মধ্যে যদি তুমি প্রপার্টি বিশ্লেষণ করতে বলো, এর মধ্যে কিসের প্রপার্টি আছে? জলের প্রপার্টি আছে আর স্কোয়াশের প্রপার্টি আছে। সো কতটা জল ঢেলেছিলে? 3 গ্লাস জল ঢেলেছিলে। তাহলে এখানে রয়েছে 3 পার্টস কি পি আর 1 পার্ট কি আছে? এস। 3 পার্টস পি, 1 পার্ট এস। এটাকে ডিনোট করা হয় এইভাবে। এটা কীভাবে ডিনোট করা হয়? 1 পার্ট এস, 3 পার্ট পি, এইভাবে ডিনোট করা হয়। বুঝতে পেরেছ? ঠিক আছে। সো নতুন যে শরবতটা তৈরি হলো সেটা হলো SP3 শরবত। ঠিক আছে। পরে যদি কোনোদিন শরবতের কোম্পানি দাও, SP3 শরবত নাম দেবে। পরে যদি কোনো সময় এন্টারপ্রেনার হও, তাহলে শরবত করো, কিংবা তোমার কোনো কোল্ড ড্রিঙ্কসের কোম্পানি যদি বানাও, এরকম টাইপের কি ফ্রুট ড্রিঙ্কস, নাম কি দেবে? SP3। মনে থাকবে SP3। এরকম কটা তৈরি হলো গ্লাস? 4টে। কেন? ঢেলেছিলে 4 গ্লাস, পাবে 4 গ্লাস। সে জল ঢেলে সব মিক্স টিক্স হয়ে তুমি 4 গ্লাসই পাবে। তাহলে এদের টোটাল একটা মিক্সিং হলো, কি হলো? এদের টোটাল হলো একটা মিক্সিং। এবং সেই মিক্সিংয়ে আমরা কি পেলাম? আমরা পেলাম 4টে SP3। এগুলোকে বলে অরবাইটাল। যেখানে ইলেকট্রন থাকে তাদের বলে অরবাইটাল। ঠিক আছে, এগুলো কি বলে? অরবাইটাল। এগুলো অরবাইটাল, এস অরবাইটাল, পি অরবাইটাল। ঠিক আছে, 4টে SP3 অরবাইটাল। ঠিক আছে। এই এক একটা বাক্স কি, বাক্সদের কি বলে? লিখে রাখো, বাক্সদের কি বলে? অরবাইটাল বলে। ঠিক আছে। তো আমি তোমাদের যত সোজা করে পড়ানো সম্ভব সেটা চেষ্টা করছি, তাই জন্য বাক্স বাক্স বলেছি। অ্যাকচুয়ালি এটাকে অরবাইটাল বলে কেমিস্ট্রি ভাষায়। ঠিক আছে। সো 4টে SP3 অরবাইটাল। ক্লিয়ার ভাই সবার কাছে? একদম। তো শরবত থেকে বেরিয়ে এবার আমরা অরবাইটালে আসি। এবার যেহেতু 4টে SP3 অরবাইটাল হয়ে গেছে, এদের মধ্যে তো আর জলের প্রপার্টি আর স্কোয়াশের প্রপার্টি নেই, এদের মধ্যে মিক্সড প্রপার্টি চলে এসছে। এদের মধ্যে কি প্রপার্টি এসছে? মিক্সড প্রপার্টি চলে এসছে। তাহলে এই যে 4টে SP3 অরবাইটাল তৈরি হলো কার্বনের, এগুলো এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট। এগুলো এক্স্যাক্টলি কি? ইকুইভ্যালেন্ট টু ইচ আদার। আর এটাই তো আমরা চাইছিলাম, যেটা এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট হোক। আর এটা কার্বনের সঙ্গে কিরকম দেখতে হবে দেখো। আর এগুলো ছোট ছোট বেলুন এইখানে এরকমভাবে থাকবে। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি এরকম দেখতে হয়। ঠিক আছে, বুঝিয়ে দিলাম। ঠিক আছে। এবং এর সাথে ওভারল্যাপ করবে এস। কার এস? হাইড্রোজেনের এস। বড় বড় করে আঁকতে হবে, বড় বড় করে। এটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। ঠিক আছে, বড় বড় করে আঁকতে হবে। এগুলো কি? এগুলো হলো SP3। ভালো করে আঁকবে কিন্তু। হ্যাঁ, এই ডায়াগ্রামগুলো ইভেন স্কুলেও কিন্তু তোমাদের দেবে, ইভেন স্কুলে দেয় এগুলো। ঠিক আছে, আমি শুধু স্কুলের জন্য বলছি না। অ্যাকচুয়ালি প্রথম পার্টটা দেখো সবার জন্যই সেম, বেসিক্যালি খুব একটা কোনো ডিফারেন্স নেই। কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সবার জন্যই প্রথম দিকটা তো সেমই থাকে। ঠিক আছে, কোনো ডিফারেন্স কিছু নয়। তো এটা আমরা শিখে গেছি তো নাকি? SP3S। তাহলে আমরা এখানে যে ওভারল্যাপগুলো পেলাম সেগুলো কি ওভারল্যাপ? 4 বন্ডস, 4টে বন্ড পেয়েছি কার্বনের। এবং 4টেই কি টাইপের? SP3S ওভারল্যাপ। 4টে কি ধরনের ওভারল্যাপ? SP3S ওভারল্যাপ। তাহলে 4টে কি হয়ে গেল? 4টে হয়ে গেল ইকুইভ্যালেন্ট। 4টে কি হলো? 4টে হয়ে গেল ইকুইভ্যালেন্ট। তো যদি 4টে ইকুইভ্যালেন্ট হয় তাহলে ডেফিনেটলি আবার বন্ড অ্যাঙ্গেল সেম হবে। যদি 4টে ইকুইভ্যালেন্ট হয় তাহলে কি হবে? বন্ড অ্যাঙ্গেল সেম হবে।
সব কটাই সেম হবে বন্ড অ্যাঙ্গেল, ঠিক আছে। এই শেপটাকে বলে টেট্রাহেড্রাল শেপ। কি শেপ বলে? টেট্রাহেড্রাল শেপ। টেট্রাহেড্রাল শেপ কিরকম হয় আগে বুঝিয়ে দিই তোমাদের। টেট্রাহেড্রাল শেপ ধরো এরকম রয়েছে, একটা বন্ড এরকম সোজা, আর একটা এইদিকে এরকম, এইদিকে আর একটা এরকম, এর সঙ্গে 109 ডিগ্রি করে এরকম, ঠিক আছে, আর একটা পিছনে এরকম, ঠিক আছে। সো সবার সঙ্গে সবার 109 ডিগ্রি টেট্রাহেড্রাল শেপ। খানিকটা 3 পায়া চেয়ারের মতো। একটা চেয়ারের যদি 3টে পায়া থাকে এরকম, ঠিক আছে, 3 পায়া চেয়ার আর তার উপরে একটা ডান্ডা, ঠিক আছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে 3 পায়া চেয়ার উপরে ডান্ডা, ঠিক আছে, দেখতে পাচ্ছ? এটা হলো তোমার sp3 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন পড়েছিল, হাইব্রিডাইজেশন বায়োলজিতে পড়েছো, মনে করে দেখো। সো এই যে মিক্সিং অফ অরবিটাল, এই যে sp3 তৈরি হলো, কি করে হলো দেখো, একটা s প্লাস 3টে p মিক্স হয়ে তৈরি হলো 4টে sp3, ঠিক আছে। এই টোটাল প্রসেসটাকে বলে কি? হাইব্রিডাইজেশন। আমরা আমাদের গতানুগতিক ভাষায় এটাকে মিক্সিংও বলতে পারি, বাট মিক্সিং বললে কেমিস্ট্রিতে একটু প্রবলেম হবে, তোমরা হাইব্রিডাইজেশনই বলতে। হাইব্রিডাইজেশন মানেই মিক্সিং, আর কিচ্ছু না। বায়োলজিতে কী ছিল, বোধহয় দুটো জিনের মিক্সিং টিক্সিং কিছু হবে। সো এখানে অরবিটালের মিক্সিং, বেসিক্যালি জিনিসটা সেম। এটাও বিল্ডিং ব্লক, ওটাও বিল্ডিং ব্লক, ঠিক আছে, আলাদা কিন্তু নয়। সো হাইব্রিডাইজেশন ইজ হাইব্রিডাইজেশন, সেটা বায়োলজি হোক কেমিস্ট্রি হোক, সো ইট উইল বি লাইক দ্যাট অনলি, ঠিক আছে। সো কনসেপ্ট অফ হাইব্রিডাইজেশন আমাদের ক্লিয়ার হয়ে গেল, তাই তো? আমরা হাইব্রিডাইজেশন বলে একটা খুব বড় জিনিস আজকের ক্লাসে শিখলাম। আমরা মিথেনের স্ট্রাকচার কীরকম হয় শিখলাম। এর পরের দিন আমরা পরের ক্লাসে কি শিখব? আমরা শিখব ইথেনের স্ট্রাকচার কীরকম হয়, আমরা শিখব ইথিনের স্ট্রাকচার কীরকম হয়, এবং ইথাইনের স্ট্রাকচার কীরকম হয়, ঠিক আছে। সেখানে আমরা এইরকমই ডাম্বেল ডায়াগ্রাম রিকোয়ার্ড হবে, হাইব্রিডাইজেশন রিকোয়ার্ড হবে। সো আজকের ক্লাসটা যেটা করেছো আশা করি খুব ভালো করে নোটস নিয়েছো। পরের ক্লাসে যখন আসবে এটা ভালো করে প্রিপেয়ার করে তারপরে আসবে, তাহলে কি হবে? তাহলে তুমি পরের ক্লাসটাতে আরও বেটার পারফর্ম করতে পারবে, ঠিক আছে। আজকে তো প্রথম ক্লাস ছিল, সো হোপফুলি সবাই বুঝতে পেরেছো। যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে, আমি ডেফিনেটলি আমার সময় মতো উত্তর দেবো। থ্যাংক ইউ।